স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রায় ৫৮ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙে মধ্যরাতে ক্যাম্পাসে উল্লাস করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। রাত ১টার দিকে তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন করছিলেন শিক্ষার্থীরা। অনশন ভাঙানোর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বার্তা অনশনরত শিক্ষার্থীদের পড়ে শোনান অধ্যাপক তানজিম উদ্দিন খান। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে কুয়েটের উপাচার্য ও সহ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব পরিচালনার লক্ষ্যে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। আর এ খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। আনন্দ মিছিল বের করা হয়। এর আগে গেল কয়েকদিন ধরে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল হয়েছে। আমরণ অনশনেও বসেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন রবু নামের এক বিএনপি নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত 10:30টায় তার ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় এক প্রতিবেশীর ঘরে চালগুলো রেখে যায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবু। এলাকাবাসী 999-এ কল করলে উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। এ ঘটনায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে আত্মসাতের অভিযোগে তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রামে ৫০,০০০-এরও বেশি ব্যাটারি চালিত রিকশা থেকে বছরে প্রায় ৩০৬ কোটি টাকার চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। বিদ্যুতের অপচয় ও যানজটের কারণে চলাচল নিষিদ্ধ থাকলেও পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে রিকশাগুলো। একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ের মাঠ ও সদরঘাটে শত শত ব্যাটারি চালিত রিকশার স্তূপ। জায়গা না পাওয়ায় আটক করা এসব নিষিদ্ধ রিকশা রাখতে পারছে না পুলিশ। অভিযানে এসব রিকশা আটক করা হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। ৫ই আগস্টের পর অস্থির পরিস্থিতি ও পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করে ব্যাটারি চালিত রিকশা। মানে ৬০০ টাকা ভাড়া দেয়, ভাড়া দেওয়ার পরে কোম্পানির এটা ১৭০ টাকা তাদের বিল দেওয়া লাগে। সাইডে যে দোকান আছে, দোকান থেকে আমরা ফাঁসগুলো ওই দোকানে বেছে আমরা কিনে আনি। এখানে মিস্ত্রি আছে, গ্যারেজে মিস্ত্রির কাছে আনি দিয়ে মিস্ত্রি লাগাই দেয়। ওরা আটকায় আবার টাকা দিয়ে নাহলে একেবারে বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তলা লাগান, আমরা বাইর করবো না। চার্জ দেওয়ার জন্য প্রতিটি ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক ১৭০ থেকে ১৮০ টাকা করে চাঁদা আদায় করা হয়। নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে ৮৫ লাখ টাকা। মাসে দাঁড়ায় ২৫ কোটি, আর বছরে প্রায় ৩০৬ কোটি টাকা। চার্জিং স্টেশন যেগুলো, এখানে প্রতিদিন ১৮০ টাকা করে আপনার চার্জিং খরচ বাবদ নেয়, কিন্তু এই টাকাটা একজনে পাচ্ছে না, এটা অনেকেই ভাগাভাগি করে নিচ্ছে। যে বিশেষ করে মাল্টি বাণিজ্য এখানে একটা বিশেষ ফ্যাক্টর বলে আমরা মনে করি। চীনসহ বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিকশা। তাই আমদানি বন্ধ করা না হলে তাদের দৌরাত্ম্য কমবে না বলে মনে করে পুলিশ। তাহলে ইম্পোর্টের অনুমতিটা কে দিয়েছে, কারা দিয়েছে, কখন থেকে আসা শুরু হয়েছে, বিভিন্ন শোরুমগুলো আছে, সেই শোরুমে বিক্রি হচ্ছে, সেই শোরুমের দোকানের অনুমতি কারা দিয়েছে। পুলিশ এখানে একক কোনো বিষয় না, এটার স্টেক হোল্ডার অনেকে আছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিএমপি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। যমুনা সেতুর পশ্চিম তীরে গড়ে উঠেছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল ১। এরই মধ্যে ৬৫% নির্মাণ কাজ শেষ হওয়া এই অঞ্চলটিতে বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পায়নের পাশাপাশি এই অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। যমুনা সেতুর পশ্চিম তীর ঘেঁষে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার ১,০৪১ একর জমিতে গড়ে উঠছে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির ৬০% বরাদ্দ দেওয়া হচ্ছে কারখানার জন্য। বাকি জমিতে হবে খেলার মাঠ, হাসপাতাল ও সোলার প্যানেল পার্ক সহ নানা সবুজ অবকাঠামো।
অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে 400টি প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, যা এই অঞ্চলের দারিদ্র্য দূর করতে ভূমিকা রাখবে। এই ইকোনমিক জোন যদি আমাদের এই এরিয়ায় গড়ে ওঠে তাহলে এখানে যেরকম বেকারত্ব আপনার দূর হবে। আমাদের সিরাজগঞ্জের ব্যবসায়ীরা যদি এই ইকোনমিক জোনে তারা যদি বিনিয়োগ করে অবশ্যই আমরা উপকৃত হব। সব ধরনের সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 65%। তবুও এখনই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন উদ্যোক্তারা। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 65% কাজ আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। অর্থনৈতিক অঞ্চলটি ভূমিকা রাখবে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেটা অর্থে সহযোগী প্রতিষ্ঠান আছে, বেসরকারি খাতের বিকাশেও তারা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। সেই সব প্রতিষ্ঠান থেকেই যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে। 2018 সালের 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা, আর 2019 সালের 3রা এপ্রিল শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। শরীয়তপুরের ডামুডায় পুকুরে এখন দেখা মিলছে হারিয়ে যাওয়া দেশীয় মাছ চিতল ও ফলির। একসময় হাওর, বাওর ও বিলে যে মাছ সহজেই ধরা পড়ত তা এখন পাওয়া যায় না বললেই চলে। তবে এবার সেই মাছ ফিরিয়ে আনার চেষ্টায় এগিয়ে গেছেন প্রবাস ফেরত যুবক টিটু খান। হাওর বাওর বা বিলেই একসময় পাওয়া যেত চিতল আর ফলি মাছ। সময়ের পরিক্রমায় এখন এসব মাছের দেখা মেলা ভার। তবে শরীয়তপুরে পুকুরে চাষ হচ্ছে এই মাছ। হারিয়ে যেতে বসা মাছ দুটিকে এবার কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করছেন ডামুড্ডার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রবাস ফেরত টিটু খান। 2 বছর ধরে এই বিলুপ্ত প্রায় মাছের চাষ করে নজর কাড়ছেন স্থানীয়দের। শুরুতে তিনি কার্প জাতীয় 500 গ্রাম করে মাছ ছাড়েন পুকুরে। পরে চিতল ও ফলির পোনা ছাড়লে বুঝতে পারেন এগুলো ছোট ছোট মাছ খেয়েই বেঁচে থাকে, আলাদা খাবার লাগে না। 500 থেকে 550 টাকা কেজি দরে বেশি ফলি মাছের চাষ করে অনেক লাভবান হয়েছি এবং সামনে ভবিষ্যতে আরও বন্ধুবান্ধব আছে, ওদেরকে বলে দেব যে ফলি মাছের চাষ করে অনেক সুবিধা পাওয়া যায়। হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে কাজ চলছে, যেখানে চিতল ও ফলি রয়েছে অগ্রাধিকার তালিকায়, জানালেন মৎস্য কর্মকর্তা। অত্র এলাকায় আমাদের অনেক খামারির মাধ্যমে আমরা এই প্রযুক্তি বাস্তবায়ন করেছি, যার কারণে অনেক খামারি উপকৃত হচ্ছে। আর এই মাধ্যমে আমরা সদস্যদের প্রশিক্ষণ, উপকরণ সহযোগিতা, মাছের পোনা আমরা সরবরাহ করেছি। চিতল ফলির মতো মাছ ফিরিয়ে আনার উদ্যোগ শুধু একজন টিটু খানের গল্প নয়, বরং খামারভিত্তিক টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত, এমন দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। মুকুল ঝরে গিয়ে গাছে এখন ঝুলছে ছোট ছোট লিচু। ঠাকুরগাঁওয়ের বাগানগুলোতে যেন সুমিষ্ট স্বাদের আগমনী বার্তা। বাতাসে দোল খাচ্ছে অপরিপক্ক সবুজ লালচে রঙের কচি লিচু। বাগান জুড়ে থোকায় থোকায় শোভা পাচ্ছে মৌসুমের সম্ভাবনাময় ফল। চায়না 3, বেদেনা, বোম্বে ও মাদ্রাজি জাতের লিচুর চাষ হয়ে থাকে ঠাকুরগাঁওয়ে। অন্যান্য বছরের তুলনায় এবার গাছে মুকুল বেশি আসায় ফলনও তুলনামূলক ভালো হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে রোগবালাইয়ের প্রকোপ কম, তাই লিচু বড় হতে পারছে বাধাহীনভাবে। এখন প্রয়োজন কিছুটা সময়, তারপরই বাজারে আসবে রসালো লিচু। আগামীতে এরকম কখনো হয়নি, ছোট গাছ পর্যন্ত লিচু আছে। লাভবান ইনশাল্লাহ আল্লাহর মধ্যে মোটামুটি এলাকায় ভালোই হবে। গতবার তো মল ছিল না, মল হাজিল এই যে নষ্ট হয়ে গেল পোকা টোকা। এবারে তো মল হইলো, এবার তো লিচু ভালোই। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের বাগানের রেজাল্ট ভালো, যে রেজাল্টটাকে আমাদেরকে ধরে রাখতে হলে এভাবেই যত্ন নিতে হবে। লিচুর মৌসুমে এই অঞ্চলে তৈরি হয় অস্থায়ী কর্মসংস্থানও। অনেক শ্রমজীবী মানুষ নিয়োজিত হন বাগান পরিচর্যায়। সব ঠিকঠাক থাকলে এবার জেলায় 1700 মেট্রিক টন লিচু উৎপাদন হতে পারে, জানায় কৃষি বিভাগ। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই উৎপাদনটা আমাদের কৃষকরা পেতে পারে। আর হচ্ছে যে এই উৎপাদন যাতে ঠিক থাকে, কৃষক যাতে ভালো ফলন পায়, সেজন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ঠাকুরগাঁওয়ে এবছর 281 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।
ডিবিসি নিউজ ডেস্ক। অপার সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজারের পর্যটন শিল্প। অর্ধশত পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও প্রায় ১.৫ দশক ধরে এ শিল্পের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। ফলে ঘুরতে এসে হতাশ পর্যটক। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পর্যটন স্পটগুলো সংরক্ষণের পাশাপাশি নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতের দাবি পর্যটন সংশ্লিষ্টদের। ২০০৮ সালে পর্যটন জেলা ঘোষণা করা হয় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। চা বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ ঘিরে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হয়নি ১.৫ যুগেও। বিচ্ছিন্নভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে গেছে। এতে জৌলুস হারিয়ে দিন দিন নষ্ট হচ্ছে পর্যটন সম্ভাবনা। বৈচিত্র্যময় পরিবেশের কারণে পর্যটকরা ছুটে আসেন মৌলভীবাজারে। তবে অপর্যাপ্ত ট্রেনের টিকিট, ভাঙা রাস্তা আর সেবার তুলনায় খরচ বেশি হওয়ায় ক্ষুব্ধ পর্যটকরা। কিন্তু যেহেতু এতগুলো টাকা টিকিট নিচ্ছে তারা, সেই ক্ষেত্রে আসলে ভিতরে সেরকম পর্যটকের জন্য কিছুই রাখে নাই তারা। এই জায়গার যে পরিবেশ ওইগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আরো সুন্দর হবে, আর রাস্তা যদি একটু ভালো থাকে। এছাড়া রয়েছে নির্ধারিত ভাড়ার বদলে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগও। একটা নির্ধারিত রেট থাকবে, তাহলে আমরা ওইটা আমাদের পর্যটকদের জন্য খুবই ভালো হয়। পর্যটন খাত বাঁচাতে অবকাঠামোগত উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। রাস্তাঘাটের কিছুটা দুর্দশা আছে। এই যে পর্যটনের অপার সম্ভাবনা জায়গায় বিভিন্ন রকমের আপনার এই হোটেল রিসোর্ট অনেকে নামে বেনামে উঠেছে আর কি। এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আইনের মাধ্যমে এনে, যাতে সবাই সুন্দর মতো ব্যবসাটা করতে পারে। ২০১৭ সালে জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কর্মকৌশল প্রণয়ন করেছিল প্রশাসন, কিন্তু ৮ বছরেও বাস্তবায়ন হয়নি। যে অভিযোগ অনুযোগগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে পরিবহনের জায়গায়, আমরা একটা ট্যুরিস্ট ম্যাপ প্রণয়নের পরিকল্পনা আছে পৌরসভা থেকে, সেটা আমরা এক্সিকিউশনে চলে গেলে এই ইস্যুগুলো পাবলিকলি চলে আসবে। এবছর ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে সব পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল, রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ভালো ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।